আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো আজকে আমরা মানে রসায়ন দিয়ে আসার পর আমরা বায়োলজি পড়তে শুরু করছি। তো ইনশাল্লাহ আজকে দেখি তোমাদের জন্য আরেকটা রিভিশন ক্লাস নিয়ে চলে আসছি। এই ক্লাস দেখার পর জীব প্রযুক্তি চ্যাপ্টার 14 আর কিছু দরকার হবে না। তো গাইজ চলো শুরু করি, আজকে কথা না বাড়ায় শুরু করতে হবে, বায়োলজি অনেক পড়া। তো গাইজ চলো শুরু করি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এটা বায়োলজি প্লাস টেকনোলজি থেকে এসেছে। প্রথম কথা হলো 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এই ওয়ার্ডটা ইউজ করেন। গাজন বা চোলাইকরণ 8,000 বছর পূর্ব থেকেই মানুষ এগুলো জানে। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কৌলিতত্ত্ব সম্পর্কে সূত্র প্রদান করেন। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স বন্ড নিয়ে তারা কাজ করেন। এরপরে আসো, একটু কি বুঝেছো? 1919 সালে কী হবে? হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। গাজন বা চোলাইকরণ 8,000 বছর পূর্ব থেকেই মানুষ জেনে আসছে। তারপর এইখানে 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কৌলি তত্ত্বের সূত্র ব্যাখ্যা করে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স বন্ড এর একটা কি বলে ওটাকে স্কেচ তৈরি করেন। ধরো, এরপর আসো জীব প্রযুক্তিকে আমরা প্রধানত আমাদের বই দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আসো ভাইয়া, টিস্যু কালচার কি? টিস্যু কালচারের জনক গটলিব হাভারল্যান্ড। এইবার আসো আমাদের বইয়ে যেগুলো আছে, টোটিপটেন স্টেম কোষ থাকায় উদ্ভিদে টোটিপটেন স্টেম কোষ থাকায় প্রায় যে কোনো অংশ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। এটাই হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। কথা ক্লিয়ার? এরপরে আসো, একটা সেল বা মেনি সেল যখন উৎপত্তি স্থল একই বা কাজও একই হয় তাদেরকে আমরা টিস্যু বলি। আর যখন এই টিস্যুকেই যখন জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ করা হয় তখনই আমরা তাকে বলছি টিস্যু কালচার। এই টিস্যু কালচার করার জন্য উদ্ভিদের বর্ধিষ্ণু অংশ যেমন পরাগরেণু, পর্ব, পার্শ্বমুকুল ইত্যাদি থেকে আমরা সেই এক্সপ্ল্যান্টটা গঠন করছি। এক্সপ্ল্যান্ট আমরা নিচ্ছি, বুঝলে? এবার আসো, এক্সপ্ল্যান্ট কি? টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ কেটে নেওয়া হয় তাকে আমরা বলছি এক্সপ্ল্যান্ট। ভাই, এবার আমরা টিস্যু কালচারের ধাপে চলে আসছি। টিস্যু কালচারের ধাপ নাম্বার 1, মাতৃ উদ্ভিদ নির্বাচন। উন্নত গুণসম্পন্ন ও রোগমুক্ত মাতৃ উদ্ভিদ তোমাকে নির্বাচন করতে হবে। নাম্বার 2, কালচার মাধ্যম তৈরি। তুমি একটা কি বলে, তুমি টিস্যু কালচার করতেছো, অবশ্যই তোমার মাধ্যম লাগবে। তো সেই কালচার মাধ্যম কেমনে তৈরি করবা? অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি উপাদান তোমাকে দিতে হবে, ভিটামিন দিতে হবে, ফাইটো হরমোন দিতে হবে, সুক্রোজ, আর প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য অ্যাগার ব্যবহার করতে হবে। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার জন্য। প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য কী ব্যবহার করতে হবে? অ্যাগার। বুঝছো? নাহলে কিন্তু ট্যালট্যালা হবে, বুঝলে? এই জন্য একটু শক্ত করতে হবে, মাটির মতো কিছুটা। এবার আসো, জীবাণুমুক্ত কালচার করতে হবে। জীবাণুমুক্ত কালচার কী করবা? প্রথমে কাচের পাত্রে তুলা দিয়ে মুখ বন্ধ করে দিবা। এরপর অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 LB/স্কোয়ার ইঞ্চ চাপ এবং 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। পুনরায় মুখ বন্ধ করে 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এই পুনরায় যে মুখ বন্ধ করলা, এ পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যুর বিভাজনের ফলে সরাসরি অণুচারা তৈরি হয়, যাকে আমরা ক্যালাস বা অবয়বহীন টিস্যু মণ্ডে পরিণত হয়। এরপর আমরা মূল উৎপাদকের মাধ্যমে আমরা স্থানান্তর করছি। এবার আসো, আমরা যদি মূল উৎপন্ন না হয়
তাহলে বিটপ কেটে মূল উৎপাদনকারী কালচারে তোমাকে রাখতে হবে। এরপর নাম্বার 5, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। মূলযুক্ত চারাকে আগার মুক্ত করে, আগার ছিল না ওটা তো তুমি এখন মাটিতে লাগাবা, তাহলে কি ওটা রাখা যাবে? যাবে না। এই জন্য মূলযুক্ত চারাকে আগার মুক্ত করে ল্যাবরেটরিতে এক মাটি ভরা পাত্রে স্থাপন করতে হবে। আস্তে আস্তে মাঝে মধ্যে রোদে খাপ খাইয়ে নিয়ে এরপর লাগাতে হবে। কেন রোদে রাখতে হবে মাঝে টাঝে? কারণ কথা হলো ও তো কোনো দিন রোদই পায় নাই, ওরে তো এখন একটুখানি অভ্যাস করতে হবে। তুমি ডাইরেক্ট তো রোদে দিলে ও তো সহ্য করতে পারবে না, তাই না? তাহলে আমরা প্রথমে ধাপ কী পড়ছিলাম? মাতৃ উদ্ভিদ নির্বাচন, কালচার মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত কালচার, মুক্ত মূল উৎপাদক মাধ্যম স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর, তাই না? চলো আমরা এরপর চলে যাই। ব্রো, এবার আমরা চলে এসেছি টিস্যু কালচারের ব্যবহার। দেখো টিস্যু কালচার কেন করবে? প্রথমে প্রজনন উন্নত জাত উদ্ভাবনে সফলতা আসবে। কম সময়ে একই বৈশিষ্ট্যের অধিক চারা তুমি তৈরি করতে পারছো। সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা তৈরি করতে পারছো। ঋতুভিত্তিক চারা উৎপাদন থেকে বাহির হইতে পারছো। তুমি প্রত্যেক সময় ভিন্ন ভিন্ন ঋতুর তুমি কি করতে পারছো? চারা উৎপাদন করতে পারছো। এরপর আসো, কম জায়গায় অধিক চারা তুমি উৎপাদন করতে পারছো, ফলে মজুদের সমস্যা এড়ানো যায় এবং যেসব জীব বংশ বৃদ্ধি করে না তাদের চারা প্রাপ্তি ও দ্রুত সতেজভাবে স্থানান্তর করতে পারছো। এরপর আসো, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে পারছো এবং উৎপাদন করতে পারছো, এবং যে সকল উদ্ভিদের যৌন জনন অনুপস্থিত সেসবের তুমি কি করতে পারছো? ভ্রূণ কালচার করতে পারছো। ক্লিয়ার? আমি কেমনে পড়ায় দিচ্ছি, ধরো এটা তো একদম রিভিশন, ধরো আমি একটু আগে নোট করলাম তো কি কি একদম এটা আমি দেখায় দিচ্ছি, আর কিচ্ছু পড়তে হবে না বইয়ের। এই কয়েকটা একটু পজ করে ভালো মতো একবার করে দেখে নাও, আমি যা বলছি তা একবার শুনে নাও, হ্যাঁ তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর এখান থেকে টিস্যু কালচারের ব্যবহার, তারপর একটু আগে আমি সিকিউ বলবো, সবশেষে সিকিউটা বলবো, সমস্যা নেই। এরপরে আমরা চলে আসলাম ফরাসি বিজ্ঞানী জর্জ মোরেল 1964 সালে একটি সিম্বোডিয়াম অর্কিডের একটি মেরিস্টেম থেকে 40,000 চারা পাওয়া সম্ভব এই তত্ত্বটি দেন। এরপর থাইল্যান্ড টিস্যু কালচারের মাধ্যমে 1 বছরে 50 মিলিয়ন অণুচারা তৈরি করা যায়, যেখান থেকে বৈদেশিক মুদ্রা তারা অনেক অর্জন করছে। এরপর 1952 সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম প্রক্রিয়ায় উদ্ভিদের বর্ধিষ্ণু, আচ্ছা তা আগে তোমাকে বলি মেরিস্টেম জিনিসটা কি। মেরিস্টেম হচ্ছে এই যে, আচ্ছা আগে বলিনি, 1952 সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম করে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ তৈরি করেছিলেন। এবার আসো মেরিস্টেম কি। মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলের এমন ধরনের অবিশেষায়িত কোষ পাওয়া যায় যেগুলো উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন অঙ্গ বা টিস্যু তৈরি করতে পারে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে এমন কিছু কোষ পাওয়া যায় যেগুলো উদ্দীপনা গ্রহণ করে কি করবে? বিভিন্ন অঙ্গ ও টিস্যু তৈরি করতে পারে। এই যে শেষ, তারপর আমরা চলে যাই। এরপর মালয়েশিয়াতে ওয়েল প্রাম নামক উদ্ভিদের বংশবৃদ্ধিতে টিস্যু কালচার করে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে 44 কোটি চারা পাওয়া সম্ভব, এইটাই তারা আবিষ্কার করেছে। এরপর জুই থেকে আতর তৈরি করা হচ্ছে। উড়োজাহাজ, রকেট ইত্যাদিতে তিমির তেলের পরিবর্তে জোজোবা ব্যবহার করা হয়। এই জোজোবা কই পাওয়া যায়? এই জোজোবা তুমি এই কি বলে আফ্রিকায় পাবা, আরিজোনায় পেতে পারো। এখন সেটা তখন ছিল, কিন্তু এখন একে জোজোবা মানে অনেক জায়গায় সেটা এখন উৎপাদন করা হচ্ছে। এরপর আসো বাংলাদেশে এবার টিস্যু কালচারে কী কী হইলো আমরা সেটা এবার একটু দেখতে চাচ্ছি।
বাংলাদেশের টিস্যু কালচারের মাধ্যমে দেশি বিদেশি অর্কিড তৈরি করেছে। দেখো এগুলো কিন্তু বইয়ের মধ্যে আলাদা করা নাই, কিন্তু আমি কিন্তু আলাদা করে দিছি একদম। বাংলাদেশের টিস্যু কালচারের মাধ্যমে দেশি বিদেশি অর্কিড সৃষ্টি করা হয়েছে। রোগ প্রতিরোধী কাঁঠাল, কলা, বেলের চারা তৈরি করা হয়েছে। চন্দ্রমল্লিকা, লিলি, কার্নেশন ইত্যাদি তৈরি করা হয়েছে। বিভিন্ন ডাল জাতীয় উদ্ভিদ তৈরি করা হয়েছে এবং আলুর রোগমুক্ত চারা মাইক্রোটিবিউর এখান থেকে আবার আলু চারা উৎপন্ন করা পারছে এবং বিভিন্ন ঔষধি গাছ তারা তৈরি করতে পেরেছে। এরপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশলই হচ্ছে জিন প্রকৌশল। কি? একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল হচ্ছে জিন প্রকৌশল। স্থানান্তর কৌশল কি? যে কৌশলগুলো ইউজ করে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল উৎপাদন করা হচ্ছে তাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল। এরপর আসো রিকম্বিনেন্ট ডিএনএ কৌশলটা কি? একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে অন্য ডিএনএতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকেই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। কি বলছে আবার পড়ো? একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে অন্য ডিএনএতে প্রতিস্থাপনের ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকেই বলা হয় জিন ক্লোনিং। বুঝতে পেরেছো? এবার আসো জিন প্রকৌশলের মাধ্যমে জীব দুই ধরনের, একটা হচ্ছে জিএমও আর একটা হচ্ছে ট্রান্সজেনিক। এখন আসো তোমার বইটা অনেক বিঘাত দেওয়া থাকবে, আমি সহজ করে বলে দিছি। জিএমওটা কি? জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যে কোনো পরিবর্তন ঘটলে তাকে জেনেটিক মডিফিকেশন বা জীব প্রযুক্তি, এই যে দেখো তাকে আমরা বলছি জেনেটিক মডিফিকেশান। এই জেনেটিক মডিফিকেশানের সাথে যখন জীব প্রযুক্তি যুক্ত করে দেওয়া হচ্ছে তখনই তাকে আমরা জিএমও বলছি। আর ট্রান্সজেনিকটা কি? যাদের জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অন্য প্রকরণ থেকে নেওয়া, অন্য কোনো প্রকরণ থেকে নেওয়া। বুঝলে? এই যে জিএমও এর ধাপ তোমরা একবার খালি বই থেকে রিডিং করে নিও। এগুলো কিন্তু এই অধ্যায়ে অনেকগুলো সিকিউ মানে পার্ট আছে, যেমন জিএমও আছে, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা 99%। তারপর ওই যে আমাদের কি একটু আগে টিস্যু কালচারের পদ্ধতি পড়লাম, ওইটাকেও তুমি 95% ধরো। এইবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, এটা ঘ নাম্বারে আসবে ভাই, আসবে। এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। প্রথমেই শস্য উন্নয়ন, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা হয়েছে, যেমন বিটি কর্ন, বিটি ভুট্টা। বিটিটা কি কি বলো? এটা একটা ব্যাকটেরিয়ার জিন, বুঝলে? এই ব্যাকটেরিয়ার জিন ঢুকানো যেই শস্য তাকে আমরা বলছি বিটি কর্ন, বিটি কটন, বিটি ধান। এই বিটি ধান চীনে উৎপাদন করা হয়েছে। বাংলাদেশে আবার বিটি কটন, বিটি বেগুন উৎপাদন করা হচ্ছে। এসব ফল লেপিডপ্টেরা আর কলিওপটেরা। মানে লিপিডপ্টেরা মানে কি? মথবর্গীয়। আর কলিওপটেরা মানে কি? গুবরে পোকা। এগুলো কীটপতঙ্গ বিরুদ্ধে কাজ করতে সক্ষম, মানে কীটপতঙ্গ প্রতিরোধী এসব উদ্ভিদ। কত আমাদের উপকার হচ্ছে। এরপর আসো আমরা ভাইরাস প্রতিরোধী কী কী দেখতে পাচ্ছি। ভাইরাল কোট প্রোটিন জিন স্থানান্তর করার ফলে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস প্রতিরোধী উৎপন্ন জীব তৈরি করা যাচ্ছে। এটা একটু ভালো মতো মাথায়, এগুলো তুমি একটুখানি পজ করে নিয়ে একবার করে দেখে নিবা কিন্তু, বুঝলে? এরপর আসো পেঁপে গাছে রিং স্পট ভাইরাস থেকে বাঁচে। পেঁপে গাছ রিং স্পট ভাইরাস থেকে বাঁচে। লেট ব্লাইট প্রতিরোধী আলুর গাছ সৃষ্টি হচ্ছে। এরপর জিনগত পরিবর্তনের মাধ্যমে, এটা একটু ক নাম্বার আসার জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। জিনগত পরিবর্তনের মাধ্যমে যখন আগাছানাশক রাসায়নিক পদার্থর বিরুদ্ধে সহনশীল জাত, যেমন টমেটো। তারপর একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি।
ফসলের পুষ্টিমান উন্নয়ন। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ধানে বিটা মানে ভিটামিন এ, বিটা ক্যারোটিন মানে দেয়া হয়েছে। এরপর আসো প্রাণীর ক্ষেত্রে গরুর দুধে আমিষ বৃদ্ধি করার জন্য প্রোটিন সি জিন তাকে ট্রান্সফার করা হয়েছে। বৃদ্ধি হরমোনের জিন, মাংস উৎপাদন বৃদ্ধি হচ্ছে। আমাদের যে বৃদ্ধি হরমোনের জিন সেটা এখন মাংস উৎপাদনে বৃদ্ধি হয়ে গেছে। ব্যাকটেরিয়ার দুটি জিন, এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। ব্যাকটেরিয়ার জিন কী কী? CYSECYSM এই দুটা, এটা ভেড়ার জিনোমে ঢুকানোর ফলে কী হয়েছে? পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি হয়েছে। এরপরে মৎস্য উন্নয়ন, স্যামন মাছের জিন, মাগুর, কমন ক্রাব, লইটা আকারে 60 ভাগ বৃদ্ধি করা হয়েছে। স্যামন মাছ তো দেখছো অনেক লম্বা লম্বা হয়, ওগুলো এখন আমাদের দেশের মাগুর টাগুর এগুলো সব বাটু মাছ এখন এর মধ্যে ঢুকাইয়া দিছে, যাতে 60 ভাগ আকারে বৃদ্ধি হয়ে গেছে গা। এরপর আমরা দেখতে চাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে ইস্ট নামক ছত্রাক বা হেপাটাইটিস নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি এর ঔষধ ইন্টারফেরন তৈরি করা হচ্ছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে ইকোলাই এবং ইস্টের সমন্বয়ে কি তৈরি করা হচ্ছে বলো? ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা কিনা ডায়াবেটিস রোগীদের ঔষধ হিসাবে কাজ করে। এরপর কৌলিগতভাবে পরিবর্তিত মানে জিনগতভাবে পরিবর্তিত ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্টতে মানব বৃদ্ধির হরমোন তৈরি করে বেটেত্ব, ক্যান্সার, এইডস ইত্যাদিতে তারা ঔষধ হিসাবে ইউজ করছে, বুঝলে? এরপর আসো পরিবেশ সুরক্ষায় নতুন জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে, যা কিনা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দুটো নষ্ট করে। এই যে বন্ধুরা, এখন আসো আমরা সিকিউ এবার দেখবো কোনগুলো সিকিউতে আসছে। টিস্যু কালচার পদ্ধতি আমরা একটু আগেই পড়েছি, এই তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ ও ব্যবহার ঘ নাম্বারে আসার জন্য 99% সম্ভাবনা এটা আসবে। এরপর জিএমও এর ধাপ আমি যেটা বই থেকে পড়ে নিতে বলছি, একবার রিডিং দিবা তাইলে হবে। আর 4 নাম্বার টিস্যু কালচারের ব্যবহার, এই কয়েকটা পড়লেই শেষ। বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দাও, এবং ইনশাল্লাহ দেখি আজকে শুধু সিকিউ নিয়ে কথা হবে, সিকিউগুলো আসতেছে ইনশাল্লাহ, যেহেতু আমার কালকে প্রি টেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।